চৌধুরী বাড়ি ভিতরে বাইরে ফুলে ফুলে সুসজ্জিত। আজ চৌধুরী বাড়ির সবচাইতে জ্যেষ্ঠ পুত্র আমেরিকা থেকে ফেরত আসবে, চৌধুরী মুজাহিদ মুরাদ। বয়স 33 ছুঁই ছুঁই। বাবা চৌধুরী মোস্তফা মনোয়ার তেমন ছোটাছুটি করতে পারছেন না। অন্তর্মহলে ড্রয়িং রুমে বসে আছেন, সব কিছু বসে তদারকি করছেন, ছুটাছুটি কাজ করছেন সব ছোট ভাই চৌধুরী মুবাশির কামাল। উনি এখন বর্তমান রানিং এমপি। আগে চৌধুরী মোস্তফা মনোয়ার এমপি ছিলেন। এমপি থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করার কারণে পরবর্তীতে ছোট ভাইকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি এমপি পদ থেকে ইস্তফা দেন। সেই থেকে ছোট ভাই বহাল তবিয়তে এমপির ভার বহন করে যাচ্ছেন। তখন আমেরিকায় পড়ালেখারত অবস্থায় ছিল চৌধুরী মুজাহিদ মুরাদ। বাবার এই সিদ্ধান্তে মুরাদ খুশি ছিল না। মুরাদ চেয়েছিল আমেরিকা থেকে ফিরে এসে বাবার এমপি পদের ভার নিজে বহন করতে। রাজনীতি ছোটবেলা থেকেই নেশা ছিল মুরাদের, কিন্তু বাবা বলেছিল আগে লেখাপড়া করো। আর তাছাড়া এই পদে এই মুহূর্তে তার ভাইয়ের হক বেশি, কারণ ভাই সাথে থেকে থেকে কাঁধের কাঁধ মিলিয়ে কাজ করেছে। পরবর্তীতে চাচা এমপি হওয়ার 3 বছরের মাথায় মুরাদ বাংলাদেশে লেখাপড়া শেষ করে আসে। এসেই বিয়ে করতে হয় চাচার বড় মেয়ে মধুরিমা চৌধুরীকে। এক প্রকারে জোর করে বাধ্য করে বিয়ে করানো হয় মুরাদকে। মুরাদ একদম রাজি ছিল না, কিন্তু চাচা এবং মুরাদের মধ্যে দরজা বন্ধ করে কিছু কথাবার্তা হয়। তারপরে মুরাদ বিয়ের জন্য সম্মতি দেয়। বিয়ের দিন চলে যেতে চেয়েছিল মুরাদ, কিন্তু সবাই খারাপ বলবে এবং সামাজিকতা বলে একটা ব্যাপার আছে। চাচার অনুরোধে 3 দিন বাংলাদেশে কাটাতে বাধ্য হয় মুরাদ। 3 দিন পর আবার আমেরিকা ফিরে যায় মুরাদ। আজ ফিরল বিয়ের 6 বছর পর। এর মধ্যে মধুরিমা চৌধুরীর একটা মেয়েও হয়েছে। তারপরও মুরাদ বিদেশ থেকে আসেনি। মেয়ের বয়স 5.5 বছর। চোখ বন্ধ করে মুরাদ কথাগুলো ভাবল। তারপর চোখ খুলেই প্রথম ইমতিয়াজকে বলল, ইমতিয়াজ, কাজী অফিসের সামনে গাড়ি থামো। সেলিম অবাক হয়ে বলল, ভাই, কাজী অফিসের সামনে গাড়ি থামাবে কেন? বলেই বুঝতে পারলো চরম ভুল করে ফেলেছে সেলিম। ভাই এখন সিরিয়াস মোডে আছে, এই মুহূর্তে প্রশ্নটি করা উচিত হয়নি। তাই সেলিম ইতস্ত বোধ করে ইমতিয়াজকে বলল, ইমতিয়াজ সামনে, কাজী অফিসের সামনে গাড়ি থামাও। ইমতিয়াজ গাড়ি থামালো, বলল, ভাইয়া চলে এসেছি। কাজী অফিসের সামনে আসতেই সেলিম বুঝতে পারলো কেন কাজী অফিসের সামনে এসেছে। এই কাজী অফিসে তার খুব পরিচিত। সেলিম বলল, ভাই, আমি কি সাথে আসবো? মুরাদ বলল। হ্যাঁ, দুজনে আয়, সমস্যা নেই। তারপর মুরাদ ধীরে ধীরে গাড়ি থেকে নেমে কাজী অফিসের ভিতরে ঢুকলো। কাজী সাহেবকে সালাম দিয়ে কাজী সাহেবের সামনে চেয়ার টেনে বসলো। তারপর বলল, আজ থেকে 6 বছর আগে এখানে একটা বিয়ে রেজিস্টার হয়েছিল, সেটার পেপারস নিতে এসছে। কাজী সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, সাল তারিখ এবং নাম অ্যাড্রেস সব কিছু এখানে লিখে দিন। মুরাদ কাগজটি হাতে নিয়ে কতক্ষণ কলমটি আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘোরালো। তারপর লিখতে শুরু করলো। ছেলেপক্ষের নাম চৌধুরী মুজাহিদ মুরাদ, বাবা চৌধুরী মোস্তফা মনোয়ার, মা সুলতানা শিরিন, কনে তানহা শেখ, বাবা শাহরিয়ার শেখ, মা তারমিম শেখ। বিয়ের তারিখ 12/1/19। লেখা শেষ হতেই কাগজটি এগিয়ে দিল কাজী সাহেবের দিকে। কাজী সাহেব তাকে দেখল, তারপর বলল, আমাকে 10 মিনিট সময় দিন, আমি খুঁজিয়ে নিয়ে আসছি। কাজী ভিতরের দিকে চলে গেল। ঠিক 10 মিনিট পর একটি কাবিনের কাগজ এনে মুরাদের হাতে দিয়ে বলল, এই নিন। মুরাদ কাবিনের কাগজটি হাতে নিয়ে কতক্ষণ ঘুরে ঘুরে দেখল। তারপর সুন্দর করে ভাঁজ করে পকেটে ঢুকিয়ে কাজী সাহেবকে সালাম দিয়ে কাজী অফিস থেকে বের হয়ে আর মোড়া ভেঙে বলল, সেলিম, ইমতিয়াজ, চল। সেলিম জানতে চাইল, কোথায় যাবেন ভাই? মুরাদ বলল, চল তোর ভাবির বাসায়। ও চৌধুরী ভিলা। ইমতিয়াজ, গাড়িতে ওঠো, চৌধুরী ভিলা যাব। সাথে সাথে মুরাদ চোখ পাকিয়ে তাকালো সেলিমের দিকে। তারপর বলল, সেলিম, আমি বলেছি তোর ভাবির বাসায়, মানে আমার শ্বশুরবাড়ির শেখনি বাসা, চল। সেলিম মাথা চুলকিয়ে বলল, ও ভাই, ক্লিয়ার করে বলবেন না? আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন ভাবি। মুরাদ সেলিম ও ইমতিয়াজ এর দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, কনফিউশন রাখবি না, ভাবি তোর একটাই। চৌধুরী নিবাসে যে আছে সে আমার স্ত্রী হলেও তোদের ভাবি না। এমপি চৌধুরী মোবাশির কালামের একমাত্র কন্যা। এখন কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নাকি ভাবির সাথে দেখা করতে নিয়ে যাবে? চল দেখি গিয়ে ভাবি কত বড় হলো। আড়মোড়া ভাঙতে ভাঙতে কথাগুলো বলল চৌধুরী মুজাহিদ মুরাদ। আধা ঘন্টা গাড়ি চলার পর হঠাৎ একটা বাইকের সাথে গাড়ির ধাক্কা লাগলো। ইমতিয়াজ ও সেলিম সাথে সাথে বের হলো। মুরাদ ভিতরে বসেই সব কিছু দেখছে। সেলিম ও ইমতিয়াজ
বাইকের লোকের সাথে হাতাহাতি লেগে গেলে মুরাদ গান নিয়ে গাড়ির ভিতর থেকে নামলো। নেমেই বাইকে বসার লোকটার মাথায় গান ধরে, শালা তোর এত বড় সাহস তুই, বলেই শেষ করতে পারলো না মুরাদ। হঠাৎ করে একটি মেয়ে দৌড়ে এসে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? দোষ আপনার গাড়ি ছিল, আপনি কেন ওই লোকের মাথায় গান ধরেছেন? যেখানে সেখানে গুন্ডামি করেন কি মনে করে? আপনি নিজেদেরকে কি মনে করেন? হ্যাঁ, চৌধুরী মুজাহিদ মুরাদকে একটি মেয়ে এমন কথা বলবে ভাবতেও পারছে না। কিছুক্ষণ থমকে থাকলো, তারপর ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল মুরাদের। মেয়েটি বকাবকি করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। মুরাদ গান হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। এদিকে সেলিম আর ইমতিয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল মুরাদের দিকে, যে ভাই কি করছে? একটি মেয়ে এত কিছু বলছে অথচ ভাই কিছুই বলছে না। এখন মেয়েটির পরিচয় দিই, মেয়েটি হচ্ছে তানহা শেখ। মুরাদ যখন আমেরিকা চলে যায় তখন তানহার বয়স 12-র কাছাকাছি। তাই মুরাদ দেখতে কেমন হয়েছে সেই বিষয়ে তানহা শেখের কোনো ধারণা নেই, কারণ মুরাদ ফেসবুকে এত অ্যাক্টিভ না, আর বাড়িতে কোথাও মুরাদ নিজের ছবি লাগিয়ে রাখে না। তাই বাড়িতে হঠাৎ 2-1বার গেলেও মুরাদের ছবি দেখার কোনো উপায় নেই। কিশোর মুরাদের ছবি দেখেছে, কিন্তু এখনকার মুরাদ হালকা দাড়ি গোঁফ থাকায় চিনতে পারেনি তানহা। মুরাদ এক ধ্যানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানহার দিকে। তানহা বকবক করেই যাচ্ছে, মুরাদ শুনেই যাচ্ছে। হঠাৎ মুরাদের ঠোঁটে খেলে গেল মুচকি হাসি। মনে মনে ভাবলো, ছোট্ট একটা বউ রেখে গিয়েছিল, বউ তো দেখি পুরাই কাঁচা মরিচ হয়ে গিয়েছে। হঠাৎ মুরাদের ধ্যান ভাঙে সেলিম ও ইমতাজের ডাকে। সেলিম বলছে, ভাই কিছু বলছেন না কেন? মেয়েটার সাহস দেখুন, কত বড় সাহস, আপনার চোখের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। মুরাদ জবাবে কিছুই বলল না, তাকিয়ে রইল তানহার দিকে। তানহা কথা বলা শেষ করে বাইকের লোককে বলল, ভাইয়া আপনি যান, ওনাদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। বলেই তানহা চলে যেতে নিলেই মুরাদ পিছন থেকে বলল। এক্সকিউজ মি। তানহা পিছনে ঘুরে তাকালো, তারপর মুরাদ বলল, এক্সকিউজ মি, আই এম নট স্যাটিসফাইড। আর কিছু বলবেন? শুনতে ইচ্ছে করছে। তানহা বলে, অসভ্য লোক, আপনাদের মতো লোকদের সাথে কথা বলার রুচি হয় না আমার। মুরাদ ভয়ঙ্করভাবে মুচকি হাসলো, তারপর বলল, মাইসেলফ মুজাহিদ চৌধুরী মুরাদ, নাম তো শোনাই হোগা। তানহা শেখ অবাক হয়ে গেল নামটা শুনে। চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে যাবে এমন অবস্থা। বুঝতে পারলো এ তো আর কেউ নয়, তার খালাতো ভাই। অস্পষ্ট স্বরে মুখ দিয়ে বের হয়ে গেল, ভাইয়া। মুরাদ একটু কাছে এসে হালকা ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, আই সেড চৌধুরী মুজাহিদ মুরাদ। এত কাছাকাছি মুরাদ আসায় তানহা ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। মুরাদ তাকিয়ে রইল তানহার দিকে। তানহার সৌন্দর্যের বর্ণনা কিভাবে করবে সেটা বুঝে পাচ্ছে না। ছোট্ট একটা বউ রেখে গিয়েছিল সে, বউ তো এখন ওর নাক বরাবর হয়ে গিয়েছে। ঝরঝরে চুল, ফর্সা সুন্দর গোলগাল মুখ, লম্বা প্রায় মুরাদের নাক বরাবর। হালকা পিঙ্কিশ ঠোঁটগুলো দেখে মুরাদের ভয়ঙ্কর লোভ হচ্ছে কিছু একটা করে ফেলার। তানহা এক পা পিছিয়ে গেলেও সৌজন্য রক্ষার্থে বলল, ভাইয়া কবে এসেছেন? আজকে এলেন বুঝি? সরি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। এখন চিনবি, এখন থেকে চিনবি, প্রতিদিন চিনবি, সমস্যা নেই। তো এরকম চুল ছেড়ে সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছিল? সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো মুরাদ। তানহা ভয় ভয় বলল, কলেজে যাচ্ছিলাম, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা তো, তাই কিছু নোট কালেক্ট করতে যাচ্ছিলাম। মুরাদ খুব সিরিয়াস হয়ে তানহার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠ। তানহা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না, ভয় হচ্ছে, অসম্মান করতে পারছে না, তাই চুপচাপ গাড়িতে উঠে বসতেই নিলেই মুরাদ বলল, পেছনে নয়, সামনে ওরা দুজন বসবে। তানহা চুপচাপ পিছনে দরজা খুলে গাড়িতে দরজার সাথে চেপে বসে রইল। মুরাদ এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে এক আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বলল, এইভাবে সেজে গুজে আর কলেজ যাবি না, চুল ছেড়ে তো অবশ্যই না। তোর জন্য এইভাবে চুল ছেড়ে কলেজ যাওয়া নিষিদ্ধ। তানহা কিছু না বুঝে জিজ্ঞেস করে বসলো, কেন, আমার বাসায় তো কেউ কখনো কিছু বলেনি। মুরাদ তানহার দিকে তাকিয়ে বলল, একটা মেয়ে চলাফেরার জন্য কয়টা পুরুষকে জাহান্নামে যেতে হয় বলতে পারবি? তানহা বলল, হ্যাঁ পারি। মুরাদ বলল, বলতো কে কে? তানহা বলল, বাবা, স্বামী, ভাই এবং ছেলে। কিন্তু আপনি তো চারজনের মধ্যে কেউ নন ভাইয়া, তাই আপনি এভাবে বলতে পারেন না। আমি কিভাবে যাব না। আমতা আমতা করে ভয় পেলেও কথাগুলো দৃঢ়তার সাথে বলল তানহা। মুরাদ চুপচাপ শুনল তানহার কথা, তারপর একটু ঝুঁকে এসে তানহার কানে কানে বলল, আমি এই চারজনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একজন। বেশি কথা বলে আমার পছন্দ নয়। যেভাবে বলেছি এখন থেকে সেভাবেই করা যাবে। আর তুই কিভাবে যাচ্ছিস সেটা দেখার জন্য আমার লোক সর্বদাই থাকবে।
তানহা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো মুরাদের দিকে। লোকটাকে শুরু থেকেই কেন যেন পছন্দ হচ্ছে না তানহার, ভীষণ অপছন্দ হচ্ছে। গায়ের জোরে কথাগুলো বললেও তানহা এইসব কথা মেনে নিবে না। তানহা কি যার তার কথা মানতে বাধ্য নাকি? মায়ের কাছে গিয়ে বলবে তোমার বোনের ছেলে আমার সাথে কি কি করেছে। মনে মনে ঠিক করলো তানহা। এদিকে চৌধুরী ভিলায় সবাই খবর পেয়েছে আরও 1.5-2 ঘন্টা আগে এয়ারপোর্ট থেকে বের হয়েছে মুরাদ, কিন্তু এখনও বাসায় পৌঁছায়নি। কোথায় গেছে কি করছে জানার কোনো উপায় নেই, কারণ মুরাদ কারোর ফোন ধরছে না। চৌধুরী কামাল মধুরিমাকে বলল, তুই ওকে ফোন দিয়ে দেখ কেন এখন আসছে না। মধুরিমা আমতা আমতা করে বলল, ফোনে ট্রাই করছি, ফোন ঢুকছে না। আসলে বাস্তবতা হচ্ছে মধুরিমা ফোন নাম্বার মুরাদের ফোনে ব্লক করা। কিভাবে বলবে নিজের স্বামী ব্লক করে রেখেছে নাম্বার? মধুরিমা চাইলেও ফোন করতে পারবে না, কিন্তু এই কথা কাউকে বললে যে মধুরিমার মান সম্মান থাকবে না, তাই বলল, ফোন ঢুকানোর ট্রাই করছি, কিন্তু ফোন ঢুকছে না। মুরাদের বাবা চৌধুরী মোস্তফা মনোয়ার দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার এখনও রাগ ভাঙালো না, কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। শিরিন সুলতানা চুপচাপ স্বামীর সাথে বসে রইল। ছেলের চাপা অভিমান মা বুঝতে পারে। এদিকে মুরাদের ছোট ভাই চৌধুরী মুস্তাফিজ মিরাব বলল, ফোন করে ট্রাই করে লাভ নেই, যখন আসার সময় হবে তখনই আসবে। ভাইয়াকে এত বছর ধরে চেনো, তারপরেও কেন যে এরকম করো আমি কিছু বুঝতে পারি না। উনি যদি এতই ঘরোয়া সংসারী হতেন তাহলে নিশ্চয়ই স্ত্রী সন্তান রেখে 6 বছর বিদেশে জীবনযাপন করতেন না। বলেই মধুরিমা মানে ভাবির দিকে তাকালো মিরাব। কথাটি মধুরিমার চরম অপমানে লাগলো। মধুরিমা যথেষ্ট অহংকারী, আজ যেন অহংকার চুরচুর হয়ে যাচ্ছে। চুপচাপ মোবাইলটি লক করে সোফায় বসে সোফার কভার খামচাতে লাগলো। এদিকে মেয়ে বলছে, পাপা এখনো আসছে না কেন? পাপা আমার সাথে কথা বলে না কেন? কলেজ গেটের সামনে এসে গাড়ি থামাতেই তানহা বলে উঠল, ঠিক আছে ভাইয়া, এবার আপনি যান, বাকি কাজ আমি করে নিতে পারবো। ইমতিয়াজ ও সেলিম একে অপরের দিকে চোখ চাওয়াচই করলো। মুরাদের চোয়াল শক্ত হলো। ভাইয়া বড্ড কানে লাগছে। শালার জীবন, বউ ডাকে ভাইয়া। 2 দিন পর যার সাথে এক্সারসাইজ করবে সে ভাইয়া ডাকে। তারপরও ধীরে কিন্তু স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলল, সমস্যা নেই, আমিও সাথে আসছি। দেখি কে কে নোটস লাগবে। বলার সাথে সাথেই সেলিম নেমে গাড়ির দরজা খুলে দিল। তানহা শুকনো ঢোক গিলে গাড়ি থেকে নামতেই দেখল ওর ফ্রেন্ডরা আসছে, যার মধ্যে 2টি মেয়ে ও 3টি ছেলে। মুরাদের ভ্রু কুঁচকে গেল আপনা আপনি। তাকালো ফ্রেন্ডসদের দিকে, তারপর গাড়ি থেকে আস্তে আস্তে নামলো। নেমে গাড়ির ডোর লাগিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে 1 পা উঁচু করে দাঁড়িয়ে রইল। তানহা একটু সামনে এগিয়ে গিয়ে পিছনে ফিরে আবার তাকালো। দেখলো মুরাদ ভাই পিছন থেকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তানহার কেমন যেন অদ্ভুত লাগলো। এমনি শুরু থেকেই লোকটাকে কেমন অদ্ভুত লাগছে। যদিও খালাতো ভাই, কিন্তু ততটা মেশা হয়নি, কারণ জেনারেশন গ্যাপ। সমবয়সী কাজের নয়, হয়নি, তাই সব কিছুই আজব আজব লাগছে তানহার কাছে। তানহার ছেলে ফ্রেন্ডগুলো এগিয়ে এসে বলল, কিরে দোস্ত, কি অবস্থা? আজকে তো তোকে ঝাক্কাস লাগছে। সেলিম ও ইমতিয়াজ অবাক হয়ে গেল। ভাই সামনে অথচ তার বউকে কেউ ঝাক্কাস বলছে, না এটা তো মেনে নেওয়া যায় না। তারপর সামনে এসে বলল, ভাই কিছু কি করতে হবে? মুরাদ চুপচাপ দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ রেখে তাকিয়ে রইল। একটি কথাও বলল না। চোয়াল শক্ত থেকে শক্ত হচ্ছে, দাঁত কিরমির শব্দ হচ্ছে। ইমতিয়াজ সেলিম ভয় পাচ্ছে ভাই নিজের হাতেই না কোনো অ্যাকশন করে ফেলে। তানহা আবারও পিছনে তাকালো, দেখলো মুরাদ এক দৃষ্টিতে কঠিনভাবে তাকিয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ। কেন যেন তানহার মনে হলো সিচুয়েশন ভালো না। গায়ে পড়ে এখানে এসেছেন, নিশ্চয়ই কোনো অভিসিন্ধু ভিতরে আছে। তাই ছেলে ফ্রেন্ডের থেকে একটু দূরত্ব মেনটেন করে মেয়ে ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলল, নোট নিয়ে এসেছিস, তাড়াতাড়ি দে তো, আমাকে আজকে যেতে হবে। পেছনে দেখছিস না বড় ভাইয়া এসেছে, রাগ করবে। তোরা এরকম দুষ্টুমি করিস না। বন্ধুরা পরিস্থিতি বুঝতে পেরে নিজেরা একটু দূরেই সরে গেল। ছেলেগুলো তাকালো মুরাদের দিকে, তারপর বলল, তোর ভাই কি হ্যান্ডসাম রে? কেমন ভাই শুনি? বলল রবিন। আপন খালাতো ভাই। বলল তানহা। সাইমা বলল, ওয়াও, অনেক হ্যান্ডসাম রে, দেখ কি সুন্দর লাগছে। খোঁচা খোঁচা দাড়ি, গোপ, চুলগুলো সিল্কি, আর হাইট কি বলবো। গায়ের রংটা দেখ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এত ওয়াও ওয়াও বলে লাভ নেই, গুন্ডা একটা। রাস্তায় মারামারি করছিল, আমাকে দেখেই বলল কলেজে নামিয়ে দিয়ে যাবে। আমি না করলাম, শুনলো না। আর বিবাহিত এবং 5.5 বছরের একটা বাচ্চাও আছে। বলল তানহা।
তো কি হয়েছে? আমরা তো আর বিয়ে করার জন্য চাইছি না, জাস্ট একটু দেখে চোখটাকে ঠান্ডা করলাম। দেখতেও তো ভালো লাগে, তাই না বল? বলল রাইসা। বান্ধবীদের কাছ থেকে নোট নিয়ে কথাবার্তা শেষ করে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে এলো তানহা। তারপর মুরাদ চোয়াল শক্ত করে বলল। গাড়িতে ওঠ। তানহার কেমন যেন ভয় লাগছে, আমতা আমতা করে বলল। ভাই আপনাদের দেরি হয়ে যাবে, আপনি না হয় চলে যান, আমি এখান থেকে একটা সিএনজি করে বাসায় চলে যাব। মুরাদ রক্তচক্ষু করে তানহার দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলল। বেশি কথা বলা আমার পছন্দ নয়। আমি যখন একবার বলেছি বাসায় পৌঁছে দিব, তার মানে বাসায় পৌঁছে দিব। আমার কথাই শুরু এবং শেষও আছে। মেয়ে মানুষের এত তর্ক আমার পছন্দ না। বলেই গাড়ির ভিতরে তানহাকে ঢুকিয়ে ইশারা করলো। তানহা চুপচাপ গাড়ির ভিতরে ঢুকতেই মুরাদ গাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর সেলিমকে বলল। সেলিম, শেখ নিবাস। পুরো রাস্তা মুরাদ আরেকটি কথাও বলল না। রাগে গজগজ করছে পুরো শরীর। এর একটি ব্যবস্থা করবে অবশ্যই, তবে মুরাদের কিছু কাজ বাকি আছে, যেগুলো না করে এই ট্যারামেকে সোজা করার কাজে হাত দেওয়া যাবে না। শেখ নিবাস আসতেই মুরাদ গাড়ির দরজা খুলে দিল। তারপর বলল। নাম, চুপচাপ বাড়ির ভিতরে যাবে আর এক পাও বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের করবে না। তানহা গাড়ি থেকে নেমে যাবে তার আগেই মুরাদ তানহার হাত চেপে ধরে বলল। আর যদি কোনোদিন দেখি চুল খোলাটাকে বাইরে বের হয়েছিস, তাহলে আমার থেকে খারাপ আর কি হবে না তানহা। তানহা ভয়ে শুকনো ঢোক গিলল, তবে মনে মনে বলল। আপনার থেকে খারাপ এই মুহূর্তে আমি এমনিতেও কাউকে চোখে দেখছি না। কিন্তু বলার সাহস করতে পারল না। গাড়ি থেকে চুপচাপ নেমে এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। মুরাদ সেলিমকে বলল। সেলিম, বাড়ি চল। আধ ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে গেল মুরাদ। মুরাদের গাড়ি আসার শব্দ হতেই মুরাদের বাবা সোফা থেকে দাঁড়িয়ে গেল। আজ কত বছর পর ছেলেকে দেখবে। মা সুলতানা শিরিন এক দৌড়ে দরজার কাছে চলে গেল। ছোট্ট মেয়ে মুনতাহা চৌধুরীও পাপা পাপা বলে দরজার কাছে দৌড়ে গেল। মুরাদ দরজার কাছে আসতেই পা থমকে গেল। কত বছর পরই বাড়িতে প্রবেশ করছে। জীবনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বছরের পর বছর মুরাদকে বাড়ির বাইরে থাকতে হয়েছে, যার অভিমানের পাল্লা এত ভারী হয়েছে যা চাইলেও মুরাদ কমাতে পারবে না। মুরাদের মা সুলতানা শিরিন দৌড়ে সেই ছেলেকে জড়িয়ে ধরে বলল। আমার বাবা, কত বছর পর দেখছি আমার বাবাকে। ভেবেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমার বাবাকে দেখতে পাবো না। তুই এত পাষাণ কি করে হলি রে বাবা? সবার রাগ তুই আমার উপরে কি করে ঝাড়লি? কি করে তোর জন্মদাত্রী মাকে তুই ভুলে গেলি? কিভাবে আমাকে ছেড়ে থাকলি? একটি বারও কি তোর মায়ের কথা মনে পড়লো না? সুলতানা শিরিন ছেলেকে ধরে আহাজারি করতে লাগলো। মুরাদ মায়ের মাথায় হাত রেখে কপালে চুমু খেয়ে বলল। সব অভিমান, সব কান্না এখানে শেষ করবে? বাড়ির ভিতর আসতে বলবে না, নাকি আবার দরজা থেকে বিদায় দেওয়ার প্ল্যান করছ? সুলতানা শিরিন চট করে তাকালো ছেলের দিকে। ছেলের অভিমানী স্বর খুব বুঝতে পারল। জন্ম দিয়েছে মা, হয় উনি, বুঝবে না তো কে বুঝবে? তাই ছেলের হাত ধরে বলল। ভিতরে চল, এবার আর তোকে আমি কোনোভাবে যেতে দিব না। যেতে চাইলে আমার মরা মুখ দেখবি তুই। এদিকে মুরাদ টের পেল ছোট্ট একটি হাত মুরাদের হাত ধরে বলছে। পাপা, পাপা, আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও না। মুরাদ চোখ নিচু করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মায়াবী মুখ, পরীর মতো দেখতে হয়েছে। দুনিয়ার সবার সাথে খারাপ ব্যবহার করতে পারলেও ছোট্ট বাচ্চাদের সাথে মুরাদ কখনোই কঠিন হতে পারে না। তাই কি মনে করে যেন বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল। এই তো করে নিয়েছে। ভালো আছে তুমি? বলল মুরাদ। মুনতাহা পাপা পাপা বলে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। মুরাদ মুনতাহার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর বাড়ির ভিতর দিকে পা বাড়ালো। 2 পা এগোতেই থমকে গেল পা। দেখলো তার বাবা এবং চাচা এবং মধুরিমা একসাথে দাঁড়িয়ে আছে। আর আছে তার ছোট ভাই মিরাব। মিরাব দৌড়ে এসে বড় ভাইকে জড়িয়ে ধরে বলল। ভাইয়া, অনেক মিস করেছি তোকে। তুই ভীষণ পাষাণ রে। কীভাবে আমাদেরকে ছেড়ে এত বছর থাকলি? মুরাদ নিজেকে ছাড়িয়ে বলতে লাগলো। ছাড়, আর মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করবে না। মুরাদ মিরাবের সাথে কথা বললেও কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা, চাচা এবং মধুরিমার দিকে। এই চোখের ভাষা হয়তো অন্য কেউ না বুঝলেও এই 3 জন ঠিকই হাড়ে হাড়ে বুঝতে পারছে মুরাদের চোখের ভাষা। মিরাবকে ছেড়ে দিয়ে মুরাদ মুনতাহাকে করে নিয়ে মায়ের হাত ধরে ভিতরে প্রবেশ করলো। ভিতরে এসে বাবার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ স্থির, মুখে কোনো কথা নেই। চৌধুরী মোস্তফা মনোয়ারের ভিতরে যেন ফেটে যাচ্ছে। একটি কথা বলতে পারছে না মোস্তফা মনোয়ার। খুশি হননি আমাকে দেখে?
আগে যাচ্ছেন আরও কয়েক বছর বাড়ির বাইরে থাকি। বাবার দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে কথাগুলো বলল মুরাদ। চৌধুরী মোস্তফা মনোয়ার এর দৃষ্টি নত হলো, একটি দীর্ঘশ্বাস ফেল। ছেলের অভিমান ভাঙার ক্ষমতা যে আর তার নেই। এত বছর হয়ে গেছে, ভাঙতে পারেনি। এখন এই দুর্বল বৃদ্ধ শরীরে কি করে ছেলের অভিমান ভাঙাবে? সেই শক্তি যে আর তার অবশিষ্ট নেই। চাচা মোবাশ্বের কামাল কাছে এসে বলল, কেমন আছিস বাবা? কত বছর পর দেখলাম। ভালো করে তো যোগাযোগ করতি না আমাদের সাথে। ফোন দিলে বলতি সময় নেই, কথা বলতে চাইতি না। এমন কি জরুরি কথা থাকতে পারে চাচা, যার জন্য এত যোগাযোগ করার প্রয়োজন আছে? যা পাওয়ার তা তো পেয়ে গিয়েছেন, আর কি দিতে পারি আমি আপনাকে? কথাগুলো চাচাকে বললেও তাকিয়ে রইল মধুরিমার দিকে। মধুরিমা ভয়ার্ত দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। মধুরিমা মুরাদের দিকে চোখ তুলে তাকাতে পারছে না, হাত খামচাচ্ছে। মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মুরাদ। মধুরিমার থেকে চোখ সরিয়ে চাচার দিকে তাকিয়ে বলল, আমি এখন উপরে যাব, কারোর কিছু বলার থাকলে পরে বলবেন। এই মুহূর্তে আমার কথা বলার ইচ্ছে নেই। বলেই মায়ের দিকে তাকিয়ে বলল। তুমি একটি রুমে এসো মা। তারপর মুনতাহাকে নিচে নামিয়ে বলল, তুমি থাকো, আমি এখন উপরে যেয়ে রেস্ট নেব, কেমন? পরে দেখা হবে। বলে মায়ের সাথে উপরে চলে গেল মুরাদ। মধুরিমা মা বেঁচে নেই 5 বছর আগে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন, যার জন্য মুনতাহাকে মুরাদের মাই লালন পালন করেন, সাথে মধুরিমা নিজের স্বামীর কাছ থেকে এমন অবহেলা মেনে নিতে পারছে না। চুপচাপ সোফায় বসে রইল। বাবা মুবাশ্বের কামাল তাকিয়ে রইল মেয়ের দিকে। একটি দীর্ঘশ্বাস ফেলেই বড় ভাই মোস্তফা মনোয়ারকে বলল, ভাইজান, আপনি অসুস্থ হয়ে পড়বেন, চলুন আপনাকে নিয়ে উপরে যাই, উপরে রেস্ট করবেন। দুই ভাই উপরের দিকে গেলেই মীরা মধুরিমার সামনে এসে বলল, 6 বছর হলো বিয়ে, স্বামী 6 সেকেন্ড তো তাকিয়ে দেখলো না। আফসোস হয় মাঝে মধ্যে তোকে দেখলে আমার। বলেই শীষ বাজাতে বাজাতে মীরাবু উপরের দিকে চলে গেল। রাগত ভঙ্গিতে বসে রইল মধুরিমা। মুরাদের কক্ষে বসে আছে মুরাদ এবং মা সুলতানা শিরিন। মুরাদ মাকে বিছানায় বসিয়ে মায়ের কোলে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক মিস করেছে মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও না। কতদিন তুমি আমার মাথায় তেল মালিশ করে দাও না। তুই তো আমার সাথে ফোনে বেশি কথা বলতি না, এমন কি অভিমান ছিল মাকেও ভুলে গেলি? বলতে বলতেই মাথায় চুলগুলো টানতে লাগলো সুলতানা শিরিন। এবার এসেছিস, তোকে আমার কসম লাগে, এবার কিন্তু আর ফিরে যাবি না। আগে 2 চোখ ভরে তোকে আমি দেখে নেই, কলিজাটা আমার জুড়িয়ে নেক, আমার চোখের আড়াল আর হোস না, হলে এবার আমি সত্যি মারা যাব। কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলল সুলতানা। একটু থেমে বলল, এই 15 বছরে বাংলাদেশে তুই শুধু একবার এসেছিস, তাও 3 দিনের জন্য। এরপর আর তোকে আমি চোখে দেখিনি, ভিডিও কলে একটু আমার সাথে কথা বলিসনি, কারোর সাথেই বলিসনি। তোর বাবা অসুস্থ, হার্টের পেশেন্ট, তোকে মনে করে মাঝে মধ্যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো, আমি জানি। বাবার সাথে একটু কথা বলিস, বলল সুলতানা। বাবাকে দেখার জন্য তোর ছোট ভাই আছে, আমাকে কি প্রয়োজন? আমাকে প্রয়োজন থাকলে আমাকে 15 বছর আসতে বলতো। আমাকে তো সে 15 বছর আসতে বলেনি কখনো। বিয়ে করে 3 দিনের পর যে চলে গেলি, সেই গেলি আজ এলি, বউ বাচ্চা সব রেখে গেলি। তুই এত পাষাণ কি করে হলি রে? মেয়েটার কথাও কি তোর মনে পড়েনি? বলল সুলতানা। মুরাদ মায়ের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আমি যে এসেছি তুমি খুশি হওনি? জানতে চাইল মুরাদ। হয়েছি তো, আমি মা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি খুশি হব না তো কে খুশি হবে? মুরাদ কিছু একটা মনে করে বলল, আচ্ছা খালামণি কেমন আছে? আর খালুর কি অবস্থা? তোমাদের মধ্যে বিরোধ কি কমেছে নাকি এখনো দূর সম্পর্ক? আমার বোনের সাথে তো আমার কোনো বিরোধ নেই, বিরোধ হচ্ছে তোর খালুজান তোর বাবা চাচাদের মধ্যে, রাজনীতি করে, সেজন্য একটু আসা যাওয়া কম করে, মেলামেশা কম করে, এই আর কি। মুরাদ মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার বোনের যে একটা বিচ্ছু মেয়ে ছিল, ওর কি অবস্থা? ওর আর কি অবস্থা হবে, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, দিন ভরা আদারে বাদারে ঘুরে বেড়ায়, বাপের কলিজা, কেউ কিছু বলার সাহস পায় না। কিন্তু এমনি খুব লক্ষ্মী মেয়েটা, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। মুরাদের ঠোঁটে খেলে গেল একটু দুষ্টু হাসি। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার বোন
আর বোনের মেয়ে তো আসতে পারে বাসায়, খালুজান না হয় রাগ। খবর দাও, বলো যে তার ভাগিনে এসেছে এত বছর পর বাংলাদেশে, একবার কি দেখতে আসবে না? সাথে তোমার বিচ্ছু ভাগ্নিকেও যেন নিয়ে আসে, দেখি তোমার হুড়পড়ি কত বড় হয়েছে, কেমন হয়েছে। বলেই আবার মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো মুরাদ। সুলতানা শিরিন ভাবলো খালাত আইবো বা খালাতো বোনকে দেখতে চাইছে, তাই এত ঘাটালো না। উনি ভাবলেন একটু পরে যে বোনকে ফোন দিবে মুরাদের সাথে দেখা করতে আসার জন্য, পারলে 2 দিন থেকে যাওয়ার জন্য। এভাবে প্রায় আধা ঘন্টা সুলতানা তার ছেলে মুরাদের মাথায় চুলগুলো আলতো হাতে টেনে দিল। ঠিক সেই মুহূর্তেই দরজা নক করার শব্দ হলো। সুলতানা বলল, দরজা খোলা আছে, ভিতরে এসো। মধুরিমা মেয়ে মুনতাহাকে সাথে করে নিয়ে রুমে এসেছে। মুরাদের চোয়াল শক্ত হলো। মায়ের কোল থেকে উঠে সোজা হেঁটে ব্যাগের কাছে গিয়ে ব্যাগ থেকে কিছু কাপড় চোপড় টাওয়েল নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। সুলতানা বলল, এসেছিস, বস তাহলে, আমি যাই, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আজকে আমি সব নিজের হাতে রান্না করব। বলেই সুলতানা ঘর থেকে বাইরে বের হয়ে গেল। মধুরিমা মুনতাহাকে খাটে বসিয়ে বলল, তুমিও না মা, অনেক দেরি হয়েছে, ঘুম থেকে উঠে বাবার সাথে কথা বলো কেমন। মুনতাহা বাবাকে দেখেছে, বাবা কোলে নিয়ে আদর করেছে, এতেই অনেক খুশি, তাই চুপটি করে মায়ের কথা মতো বিছানায় ঘুমিয়ে গেল। মধুরিমা মুনতাহার গায়ে একটি চাদর জড়িয়ে দিয়ে সোফায় গিয়ে বসলো। ঠিক 20 মিনিট পর মুরাদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মুনতাহা বিছানায় শুয়ে আছে আর সোফায় বসে আছে মধুরিমা। ধীরে ধীরে মুরাদের চোখ দুটো লাল বর্ণ ধারণ করতে লাগলো। মুখ ফুটে একটি কথাও বলল না মুরাদ। বারান্দার দিকে চলে গেল, টাওয়েলটা মেলে দিয়ে আবার ভেতরে রুমে আসলো। তারপর হেঁটে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগলো। মুরাদের কাজকর্ম সব এমন যে ঘরে কেউ আছে মুরাদ এটা টেরই পাচ্ছে না বা দেখেও দেখছে না। মধুরিমা মুরাদের উপেক্ষা আর নিতে পারছে না, এমনকি অহংকার এমন কিসের অভিযোগ যে 6 বছরেও এটি একটু নরম হলো না। স্ত্রী হিসেবে না হোক, চাচাতো বোন সেই হিসেবে তো কথা বলতে পারে। মধুরিমা যেন মুরাদের চোখে অদৃশ্য। মুরাদ মধুরিমাকে দেখেও দেখছে না। মধুরিমার ভিতর ভিতর রাগ হচ্ছে, ভীষণ পরিমাণে রাগ হচ্ছে। মুখ দিয়ে একটি শব্দ বের হচ্ছে না। বের না করে মধুরিমা সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে একটু একটু করে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে আসলো। মুরাদ লক্ষ্য করেছে সবই, কিন্তু একটি কথাও বলছে না। হঠাৎ মুরাদ খেয়াল করলো পিছন থেকে 2টি হাত সাপের মতো মুরাদকে জড়িয়ে ধরলো। মুরাদ এবার খেই হারালো। একটি হাত ধরে সাথে সাথে ঝটকা দিয়ে মধুরিমাকে ফ্লোরে ফেলে দিল। তারপর নিজের শরীর এমনভাবে ঝাড়ছে যেন কোনো উচ্ছিষ্ট ময়লা মুরাদের গায়ে লেগেছে। মধুরিমা অহংকার যেন চুরমার হয়ে গেল, অপমানে জর্জরিত হয়ে গেল। মন সাথে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা পেল। তারপর একটু একটু করে শরীরে ভর্তি উঠে দাঁড়ালো মধুরিমা। তারপর মুরাদের সামনে গিয়ে বলল, স্ত্রী হই তোমার, তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। মুরাদ এই প্রথম চোখ তুলে তাকালো মধুরিমার দিকে। তারপরে হালকা একটু ভয়ঙ্কর হাসলো, হেসে বলল, শরীরে ক্ষুধা যদি এত বেশি থাকে, আমার কাছে পালতু কুত্তা আছে, তা তোর চাহিদা পূরণ করে দেবে। দিনে রাতে যে কোনো সময় সার্ভিস চার্জ দেবে, কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না, তোর হয়ে আমি দিয়ে দেব। আমার স্ত্রী বলে কথা, তোর শরীরের চাহিদা থাকবে, সেটা পূরণ করার জন্য আমি কিছু করবো না, তা কি হয়? স্বামী হই তোর। কজন লাগবে বল? আমার আবার তোকে দিয়ে বোঝায় না, তোকে দেখলে আমার ফিল আসে না, শরীর গরম হয় না, বুঝলি? মধুরিমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। অপমানে কষ্টে নিজেকে আর ধরে রাখতে পারছে না। এতটা অপমান মানুষকে করতে পারে তা মুরাদকে না দেখলে যেন বিশ্বাসই হয় না। মধুরিমার সাথে সাথে উত্তেজিত হয়ে মুরাদের কলার ধরে বলল, এত বড় দুঃসাহস তোমার? ভুলে যেও না, আমি শুধু তোমার স্ত্রী বা চাচাতো বোন নই, আমি একজন রানিং এমপির মেয়ে। মুরাদ এবার শব্দ করে হেসে দিল, না হেসে পারল না। তারপর মধুরিমা থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে বলল, হ্যাঁ, রানিং এমপির মেয়ে, যে ক্ষমতা আমার বাবার কাছ থেকে ভিক্ষা পেয়েছিলি। আর তুই এটা ভুলে যাস না, আমি চৌধুরী মুজাহিদ মুরাদ, সামনে এমপি আমি হব। তার মানে তোদের বাড়ির ভবিষ্যৎ এমপি। সম্মানের সাথে কথা বলবি, চোখ নিচে নামিয়ে কথা বলবি। আর শরীরে জ্বালা যদি মেটাতে খুব ইচ্ছে হয়, আমার কাছে বলবি, আমি লোক পাঠিয়ে দেব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে আসবি না, তোর এই ঠান্ডা শরীরে আমার কোনো চাহিদা নেই। বলেছি তো, তোকে দিয়ে আমার পোষায় না। এই যে তুই একটা মেয়ে, আমার তো তোকে মেয়ে মনে হয় না। তুই এসে আমাকে জড়িয়ে ধরলি, আমার শরীরে কোনো কারেন্ট উৎপন্ন হলো না। কারেন্ট বুঝিস তো, ঝাটকা লাগে। তোকে দেখলে আমার ভিতরে কোনো অনুভূতি কাজ করে না, তুই টাচ করলে আমার ভিতরে ফিলিংস জাগে না। অথচ দেখ, মানুষের নাকি মাগনা পেলে আলকাতরাও ভালো লাগে,
আমার তো তোর মতো দুধ হালতাও পোষায় না। ফ্রি জিনিস আমি চেটে পুরে দেখার লোক না। বলেই ঘর থেকে বের হয়ে যাবে মুরাদ, ঠিক সেই মুহূর্তেই পিছনে ঘুরে তাকিয়ে আবার বলল, যে ভুল আজ করেছিস তার কখনো করার চেষ্টা করবি না, নাহলে আমি এটাও বলে যাব তুই আমার চাচাতো বোন, আমার বাড়ির মেয়ে। বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল মুরাদ। মধুরিমা নারীত্বকে যেন চরম আঘাত করল মুরাদ। মধুরিমা চেয়ে রইল দরজায় মুরাদের প্রস্থানের দিকে। ভাবতে লাগলো কেন এই অবহেলা করলো মুরাদ। কি নেই ওর? এত সুন্দর মেয়ে আশেপাশে খুঁজে পাওয়া ভার, অথচ মুরাদের চোখে পড়ল না মধুরিমার সৌন্দর্য। যে কোনো পুরুষ মধুরিমাকে দেখলে কামনা করতে চাইবে, কিন্তু মুরাদ যেন ওকে দেখেও দেখলো না। এই অপমান, এই লাঞ্ছনা, অবহেলা মধুরিমা নিতে পারল না। মনে মনে পণ করলো, স্ত্রী হই তোমার এবং সে অধিকার আমাকে দিতেই হবে। বাড়ি থেকে বের হয়ে ফোন দিল সেলিমকে। বলল, ইমতিয়াজকে গাড়ি বের করতে বলো, বাইরে বেরোবো। কোথায় যাবেন ভাই? পার্টি অফিসে। কিন্তু ভাই, চাচাজান তো বাসায়, এখনও অফিসে যাননি। মুরাদ সেলিমের প্রশ্নের উত্তরে বলল, এই জন্যই যাব। দলের প্রকৃত অবস্থা বুঝতে গেলে দলনেতার অনুপস্থিতিতে বুঝতে হবে। এদিকে তানহা তার মায়ের কাছে খেতে বসে বসে বলল, তোমার বোনের ছেলে এসেছে, বাংলাদেশের রাস্তায় দেখা হয়েছিল। সে কি ঠাট বাট, কি তার অহংকার, কি গরিমা নিয়ে কথা বলে! বাবা, আজ তো একটা গুন্ডা হয়েছে সে। শাহরিয়ার শেখ গলা খাকারি দিয়ে বলল, যেমন ফ্যামিলি সেরকমই হবে। বাপ চাচারা যেমন গুন্ডা ছিলেন তেমন গুন্ডাই হবে। যদিও এত বছর বিদেশে ছিল, ভেবেছিলাম ছেলেটা ভালো হবে, তা তোর মুখ থেকে যা শুনছি মনে হয় ছেলেটাও সেরকমই। তারমিম শেখের মেয়ে ও বাবার কথাগুলো ভালো লাগলো না। যতই হোক তার বোনের ছেলে, রক্তের একটা টান আছে, তাই বলল, কাউকে নিয়ে এভাবে কথা বলা ঠিক না তানহা। আজই প্রথম দেখলে, আজকেই ওকে তুমি গুন্ডা তকমা দিয়ে দিচ্ছ, পারো বটে। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার খালামণি ফোন দিয়েছিল। তানহা খুশি হয়ে গেল। খালামণি ফোন দিয়েছিল? কি বলেছে খালামণি? তারমিম শেখ বলল, তোমার খালামণির বাসায় যেতে বলেছে, তোমাকে আর আমাকে 2 দিন থাকার জন্য। তানহা খুশি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই মুখটা ভার হয়ে গেল। ওই গুন্ডাটাও সেখানে থাকবে, যাবে কি যাবে না তাই চিন্তা করতে লাগলো। পরে ভাবলো, যাক, উনি থাকলে কি ওখানে ওনার বউ বাচ্চা আছে, কিছু হলে খালামণির সাথে বিচার দেবে, আর তার থেকেও বেশি কিছু করলে ওনার বউয়ের কাছে বিচার দেবে। এত শাসনগিরি আবার তানহার ভালো লাগে না। ভাই ভাইয়ের মতো জায়গায় থাকবে, তাও তো আপন ভাই নয়, খালাতো ভাই। মনে মনে ভাবতেই মুখ ভেঙচি কাটলো তানহা। পার্টি অফিসে এসে গাড়ি থামতেই ভিতর থেকে চাচার পিএ বের হয়ে আসলো। রানিং এমপির পিএ দৌড়ে এসেছে মুরাদকে রিসিভ করতে। পিএ রাকিব জামান আগে নিউজ পেয়ে গিয়েছে চৌধুরী মুজাহিদ আসবে, আর ভিতরকার খবর পেয়ে ভালো করে জানে সামনেবার নির্বাচনে চৌধুরী মুজাহিদ মুরাদ দাঁড়াবে, তাই এখন থেকে তেল মারা শুরু করতে চায়। মুরাদ গাড়ি থেকে নামতেই পিএ রাকিব জামান সামনে এসে বলল, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? মুরাদ মুচকি হাসলো। মুরাদ এসব ভাওতাবাজি সব কিছু ভালো করেই জানে। বলল, এই তো আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কি খবর? সব কিছু ওকে আছে বস, চলুন ভিতরে চলুন। বলেই মুরাদকে পার্টি অফিসে চাচার বসার রুমে নিয়ে গেল। মুরাদ রুমের ভিতর ঢুকে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো, তারপর চাচার বসার চেয়ারের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে হেঁটে গিয়ে চাচার চেয়ারে বসে বলল, রাকিব, 1 কাপ কফি নিয়ে আসা আমার জন্য। রাকিব হাসি মুখে বলল, জি বস। সেলিম আর ইমতিয়াজ খুশিতেই বলে ফেলল, ভাই আপনার এই চেয়ারে সেই রকম লাগতেছে। মুরাদ হাসতে হাসতে ওদের দিকে তাকিয়ে বলল, বলছিস? মিট নিউ মাইসেলফ, এমপি চৌধুরী মুজাহিদ মুরাদ, নাম তো শোনাই হোগা। বলেই ভয়ঙ্কর শব্দে হাসল মুরাদ। রাত 10টা, ডিনারের টেবিলে সবাই একত্রে বসেছে, অপেক্ষা করছে মুরাদের জন্য। মুরাদ এখনও আসছে না। আজ বিদেশ থেকে এলো ছেলেটা, আর আজই বাইরে বাইরে ঘুরছে। ওকে রেখে কেউ খেতেও পারছে না, শুধু মধুরিমা মুন্তাহাকে খাওয়াচ্ছে। বাচ্চা মানুষ বেশি রাত পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। মুরাদ হড়বড়িয়ে দরজা ঠেলে ঢুকে তাড়াতাড়ি হেঁটে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে বলল, সরি, বেশি দেরি করে ফেললাম, তোমরা খেয়ে নিলে পারতে। আমার তো একা খেয়ে অভ্যাস, বুঝতে পারছো? দীর্ঘদিন একা একা খেয়ে অভ্যস্ত আমি। কেউ আমার জন্য না খেয়ে বসে থেকে অপেক্ষা করবে, আমার আবার ওসব এখন আর পোষায় না। এরপর থেকে দেরি করবে না, খেয়ে নেবে। আমার যখন ইচ্ছে হয়
তখন আমি এসে খাবো। আফটার অল 15 বছর আগেই খেয়েছি। বলেই কারোর দিকে না তাকিয়ে খাওয়ায় মনোনিবেশ করলো মুরাদ। দেরি হওয়ার কারণ পার্টি অফিস থেকে বিয়ে রাকিব জামানের কাছ থেকে সব কিছু জানতে, কোথায় কি হচ্ছে, কোথায় কোন বিজনেস আছে, পারিবারিক ব্যবসার বাইরে চাচার আর কোথায় কোথায় বিজনেস আছে, আর তার মধ্যে বৈধ কতটুকু অবৈধ কতটুকু, কার কার নামে কোথায় কি সম্পত্তি কেনা হয়েছে, পারিবারিক টাকায় তার মধ্যে তার বাবার শেয়ার কতটুকু, সামনে ইলেকশন, ভোটের কন্ডিশন কি, দলের কন্ডিশন কি, জনগণের মনে দল নিয়ে কী চিন্তাভাবনা, সব ইনফরমেশন বের করতেই সময় লেগে গেল। গত 3 বছর ধরে রাকিব জামানের নিয়োগের পর থেকেই সব ইনফরমেশন কালেক্ট করে আসছিল মুরাদ। রাকিব জামান এক প্রকার মুরাদের নিয়োগ করা দেওয়া লোক, শুধু নিয়োগ দেওয়া হয়েছে চাচার মাধ্যমে। চাচা কী করলে কোন ক্যান্ডিডেট একসেপ্ট করবে সেটা ভালো করেই জানি মুরাদ রাকিব জামানকে নিয়োগ করায়, এবং সমস্ত ইনফরমেশন কোথায় যায়, কি করে না করে সব ইনফরমেশন কালেক্ট করে রাখে। মুরাদ যেদিন আসবে রাকিব জামান সেই দিন তার চাচার সব কুকুরটি মুরাদের হাতে যেন দিতে পারে, তাই সব জমিয়ে রেখেছে। মুরাদও এসেই সর্বপ্রথম সব ইনফরমেশন নিয়েছে, যাতে চাচা কোনোভাবেই পিছলে যেতে না পারে। সবভাবে তাকে ছাই দিয়ে ধরার ব্যবস্থা করেই রেখেছে মুরাদ। খেতে খেতেই এগুলো চিন্তা করে হঠাৎ মুচকি হেসে চাচার দিকে তাকালো, তারপর বলল, তো চাচা, কি অবস্থা? সব কিছু কি ঠিকঠাক? চাচা মুবাশির কামাল মাত্র খাওয়া শুরুই করেছিল, হঠাৎ মুরাদের কথাই থেমে গেল। মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিক আছে সব। তা কি জানতে চাইছিস কোন ব্যাপারে? মুরাদও মুচকি হাসলো, তারপর বলল, না, এমনি ওভারঅল সব বিষয়ে। তাই সামলাতে নির্বাচন, কি অবস্থা, কেমনে কি? চাচা মুবাশির কামাল বুঝতে পারলো মুরাদের ইশারা কোথায়, মুরাদ আসলে কি জানতে চাচ্ছে। উনি আস্তে আস্তে আমতা আমতা করে বলল, খাওয়ার সময় না হয় এসব রাজনীতি নিয়ে কথা নাই বলি। খাওয়া শেষে আমার স্টাডিতে হাসো, দুজনে ওখানেই নিরিবিলি কথা বলবো। মুরাদও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, তারপর বলল, হ্যাঁ, একা একা কথা বলাটা বেটার হয়। অনেক কিছু জানার এবং বলার আছে। চাচা ভাতিজা কথা বলবো, সরি শ্বশুর জামাই কথা বলবো, সবার সামনে না বলাই ভালো। তবে আজ নয়, কাল। আমি টায়ার্ড, আমার ঘুম দরকার। মুবাশির কামাল সম্মতি জানালো। এদিকে মোস্তফা মনোয়ার চুপচাপ খাচ্ছে। মুরাদের কাছ থেকে পাওয়া অবহেলায় উনি অভ্যস্ত। এত বছরে মুরাদ ওনার সাথে একটি বার ফোনে কথাও বলেনি, তাই সামনে বসে আছে দেখেও দেখবে না, এটাই হবে জানে মোস্তফা মনোয়ার। এদিকে মুরাদের মা সুলতানা শিরিন সবাইকে সার্ভ করছে এবং ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলে মৌন থাকলেও জানে ছেলের অবশ্যই খারাপ লাগে, কিন্তু মুরাদ কোন কারণেই বাবার উপরে এতটুকু রাগ যে কথাই বলবে না বাবার সাথে। এদিকে মধুরিমা মুনতাহাকে খাওয়ানো শেষ করতেই মুনতাহা মুরাদের দিকে তাকিয়ে বলল, পাপার হাতে খাবো। মুরাদের হাত আপনা আপনিই থেমে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুনতাহার দিকে। তারপর কি মনে করে যেন মুচকি হেসে হাতের নলা ভাতটুকু মুনতাহার সামনে ধরে বলল, নাও খাও। মধুরিমা হাফ ছেড়ে বাঁচল। ভেবেছিল সন্ধ্যায় ওর সাথে যে ব্যবহার করেছে হয়তো মেয়ের সাথেও সবার সামনে সেম ব্যবহার করবে, কিন্তু দেখলো না, মুরাদ সবার সাথে কঠিন হলেও মেয়ের সাথে যথেষ্ট নরম ব্যবহারই করছে। এর মধ্যে হঠাৎ সুলতানা শিরিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে বসলো, তোর খালা ফোন দিয়েছিল, আগামীকাল সকালে আসবে, সাথে তানহা আসবে। তোর ছোট্ট খালা তো বোন দেখবি কত বড় হয়ে গিয়েছে। সবাই ব্যাপারটাকে নরমালি নিল। মুরাদ যে ভিতরে ভিতরে মুচকি হাসলো, কেউ সেটা খেয়ালই করলো না। মীরাব এতক্ষণে কথা বলল। ওয়াও, তানহা আসতেছে, অনেকদিন ধরে দেখি না। মীরাবের উচ্ছ্বাসের সাথে বলা এই কথাটা শুনেই চট করে তাকালো মুরাদ। মীরাবের মুখের এই হাসি কেন যেন এই মুহূর্তে মুরাদের সহ্য হলো না। তারপরও চুপচাপ খেয়ে হাত ধুতে ধুতে বলল, দোতলে আমার রুমের পাশে যে গেস্ট রুমটা আছে ওটা খালামুরাদের জন্য ফিক্সড করে দাও। মুরাদের কথা শুনে সুলতানা শিরিনের সাথে সাথে মাথা ঝুঁকিয়ে সায় জানালো, কিন্তু মধুরিমার কথাটি যেন কেমন লাগলো। এই ছোট্ট বিষয়ে মুরাদ কেন মাথা ঘামালো বুঝতে পারল না মধুরিমা। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। মুরাদ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর অতীতের কিছু কথা মনে করছে। মনে পড়ল মধুরিমার সাথে বিয়ের আগের দিনগুলোর কিছু কথা। বাবার সাথে রাগ করে লেখাপড়া শেষ করে গেলেও 2 বছর থেকেছিল আমেরিকা, বাংলাদেশেই ফিরতে আসেনি। তারপর কি মনে করে যেন বাংলাদেশে এসেছিল মুরাদ। বাংলাদেশে
আসার দ্বিতীয় দিন মুরাদ ঘুমিয়েছিল। হঠাৎ রুমের ভিতর খটখট শব্দে ঘুম ভেঙে যায় মুরাদের। মুরাদ চোখ পিটপিট করে খুলে ঘুমের ভেতর এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস জানার চেষ্টা করে, কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পারে না। হঠাৎ সোফার পেছনে দুটি ফর্সা টুকটুকে সরু পা দেখতে পায় মুরাদের কৌতূহল জাগে। ঘুম থেকে উঠে ধীরে ধীরে হেঁটে সোফার কাছে এসে হাত দুটো পিছনে গুটিয়ে দাঁড়ালো মুরাদ। দেখলো ফর্সা টুকটুকে একটি মেয়ে, চুলগুলো এলোমেলো হয়ে এদিক ওদিক পড়ে আছে। একটা কুর্তিও প্লাজো পরা, প্লাজোটা পায়ের টাকনো থেকে অনেকখানি উঠে গিয়েছে। হালকা আধাশোয়া অবস্থা থেকে সোফার নিচ থেকে একটি বিড়ালকে বের করার চেষ্টা করছে আর ম্যাও ম্যাও বলে বিড়ালকে ডাকছে। দৃশ্যটা মুরাদের ভীষণ ভালো লাগলো। বিড়ালের মতো ম্যাও ম্যাও সুরে সুরে ডাকটাও শ্রুতি মধুর লাগলো মুরাদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলো, একটি শব্দ করলো না, যেন মেয়েটির আর বিড়ালের কোনো ডিস্টার্ব না হয়। চোখ খুলেই নিজের রুমে এমন একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখবে মুরাদ কল্পনাও করতে পারেনি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মুহূর্তের মধ্যেই মুরাদ ঠিক করে ফেলল এই মেয়েটিকে ওর রুমে সব সময় চায়। এই মনোমুগ্ধকর সকাল মুরাদ সব সময় চায়। প্রতিদিন ঘুম থেকে উঠে এই এলোমেলো মেয়েটিকেই দেখতে চায়, ম্যাও ম্যাও শুনতে চায়। নিজের ভাবনায় হাসল মুরাদ। বিড়াল ধরা হলেই মেয়েটি বিড়ালকে কোলে নিয়ে চুল এলোমেলো অবস্থায় উঠে দাঁড়াতেই মুরাদের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাবে। ঠিক তখনই মুরাদ মেয়েটিকে ধরে ফেলল। ভয় মেয়েটি চোখ বন্ধ করে ফেলে, যার জন্য কে ধরেছে সেটি আর মেয়েটি দেখতে পারে না। ভয় থরথর করে কাঁপতে লাগলো। এমনিতেও সিংহের গুহায় ঢুকে পড়েছে, জানি এই ঘরটা তার মুরাদ ভাইয়ের। না বলে ঢোকাটা ঠিক হয়নি, সবার কাছ থেকে শুনেছে এবারের ছেলেদের মধ্যে মুরাদ সবচাইতে বাজি, তাই ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটি। মুরাদ ঠোঁটে কামড় দিয়ে মুচকি হেসে উপভোগ করছে মেয়েটির চোখ বন্ধ করে কাঁপাকাঁপির দৃশ্য। এভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মুরাদ মেয়েটিকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। ভয়ে সংকুচিত হয়েছিল মেয়েটি, পিটপিট করে চোখ মিলিয়ে তাকায়। দেখলো রুমে কেউ নেই। জোরে নিঃশ্বাস ছাড়লো। মুরাদ নিচে গিয়ে মা খালার কথা থেকে জানতে পারে মেয়েটি আর কেউ না, তার খালাতো বোন তানহা শেখ। বয়স নিতান্তই কম, 12 সবে পার করলো। তানহার বয়সের কথা শুনে মুরাদ হতাশ হয়ে যায়। 12 বছর, এত অল্প বয়স দেখে তো বোঝা যায়নি মেয়েটির বয়স এত অল্প। অবশ্য তানহা শেখ যথেষ্ট লম্বা চূড়া, শরীরের গঠন ভালো, তাই বোঝার কোনো উপায় নেই বয়স এত অল্প। মুরাদ সিদ্ধান্ত নেয় যত বছর লাগুক অপেক্ষা করবে এই মেয়ের জন্য। তবে এই মেয়েকে মুরাদ তার বাড়িতে, তার রুমে চায়, তার অগোছালো জীবনে চায়, খুব করে চায়। এই 26-27 বছর বয়সে এত ছোট একটা বাচ্চা মেয়ের জন্য এমন অনুভূতির জন্ম নেবে মুরাদের মনে, মুরাদ তা কখনো কল্পনা করেনি। কিন্তু যেহেতু অনুভূতি জন্ম নিয়েছে এই মেয়ের জন্য, যদি জনম জনম অপেক্ষা করতে হয় তাও করবে মুরাদ। তারপরও তানহাকে ওর চাই, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লেখা ছিল। পরদিন মুরাদকে এমন একটা সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে মুরাদ কোনোদিন তা কল্পনাও করেনি। তাই সেই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেওয়ার আগে মুরাদ এমন একটি কাজ করে যা এখনও পর্যন্ত কেউ জানে না, এবং সেই সিদ্ধান্তের ব্যাপারে কাউকে কিছু জানাতেও দিবে না মুরাদ। যা করার চুপি চুপি করবে, এভাবেই সবাইকে মানাবে। কিন্তু সেই 6 বছর আগের করা সিদ্ধান্ত যা মুরাদ একা একাই নিয়েছিল তা কখনো কাউকে জানতেই দিবে না। ভাবতে ভাবতেই সিগারেটটি শেষ হয়ে মুরাদের তারপর ধীরে ধীরে নিচে নেমে এসে নিজের রুমে যায় মুরাদ। রুমে গিয়ে দেখে বিছানায় মধুরিমা ও মেয়ে মুনতাহা শুয়ে আছে। তাই মুরাদ এই বিষয়টা নিয়ে ঘাটল না, একটি বালিশ নিয়ে চলে গেল স্টাডিতে। এখন থেকেও স্টাডিতেই থাকবে। সব কিছু ঠিক হওয়ার আগে কোনো কিছু আর এলোমেলো করতে চায় না মুরাদ। যা করবে ভেবে চিন্তেই করতে হবে, তাই চুপচাপ স্টাডিতে গিয়ে শুয়ে পড়ল। ওর টার্গেট নির্বাচন, পারিবারিক ঝামেলা চায় না। পরদিন সকালে একটু বেলা করেই ঘুম ভাঙল মুরাদের। মুরাদ ঘুমালে কেউ এসে মুরাদকে ডিস্টার্ব করবে না, সবাই জানে মুরাদের রাগ সম্পর্কে, তাই ঘুমান্ত মুরাদকে উঠানোর সাহস কেউ করে না। মধুরিমা তো আসবেই না। গতকাল যা হয়েছে তা নিয়ে মধুরিমা একটু শঙ্কিত আছে বটে, তবে ছেড়ে দেওয়ার মেয়ে তো মধুরিমা নয়। মধুরিমা মনে অনেক কিছু চলে, আপাতত চুপ থাকাটাই শ্রেয় মনে করছে। এদিকে সকাল সকাল তানহা আর তারমিম শেখ চলে এসেছে, কিন্তু তারমিম শেখ আর মুরাদকে জাগায়নি। ছেলেটা ঘুমাচ্ছে, এতদিন পর এত জার্নি করে এসেছে, তাই ভাবছে ঘুম থেকে উঠলে একবার দেখা করবে। মনের সাথে কথা বলতে বলতে
রান্না করা শুরু করে দিল। মধুরিমা পার্লারে গেছে মুনতাহাকে রেখে। বেশিরভাগ সময় বাইরেই থাকে মধুরিমা। মুনতাহা অভ্যস্ত হয়ে গেছে। এদিকে তানহা ও মুনতাহা ভালো বন্ডিং হয়ে গেছে, তাই দুজনেই লুকোচুরি খেলছিল। মুনতাহা লুকাতে লুকাতে নিজেদের রুমে চলে গেলে তানহাও ও মুনতাহার পেছনে পেছনে ওই রুমেই যায়। গিয়ে দেখে রুমের ভিতরে কোথাও মুনতাহা নেই। খাটে এখানে ওখানে সোফার নিচে কোথাও নেই। বারান্দায় গিয়ে দেখলো নেই, ওয়াশরুমেও নেই। হঠাৎ চোখ পড়লো একটি দরজা হালকা করে ভেজানো। তানহা মুচকি হেসে বুঝতে পারে রুমের ভিতর লুকিয়ে আছে মুনতাহা। তানহাও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখলো হালকা অন্ধকার রুমটি। তানহা কোনো শব্দ না করে গুটি গুটি পায়ে আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ডিভানের উপরে পড়ে যায়। পড়ে গিয়ে টের পায় ও ডিভানের উপরে নয়, কোনো একজন মানুষের উপরেই পড়েছে। মুরাদেরও ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎ গায়ের উপর কিছু পড়ায়। চট করে মুরাদ চোখ খুলে আবিষ্কার করে একটি মেয়ে ওর উপরে আধাশোয়া হয়ে রয়েছে। মুরাদ কি মনে করে যেন হালকা চুলগুলো সরায়। চুলগুলো সরিয়েই দেখে তানহার সেই ছোট্ট 12 বছরে তানহার মতো এখনও তানহা ভয় চোখ বন্ধ করে রয়েছে। মুরাদের সকালটা স্নিগ্ধ মনে হলো। শখের নারীকে বুকে পেলে ঘাড় না ভালো লাগে। মুরাদ তানহাকে উঠানোর চেষ্টা করে না, চুপচাপ এভাবেই ওর বুকের উপরে পড়ে থাকতে দিল। তানহার ভিতরে ভয় এবং শিহরণ দুটো একসাথে কাজ করছে। চোখ বুঝে শরীর কেঁপে কেঁপে উঠছে। না জানি কার উপরেই পড়েছে। লজ্জায় চোখ মিলে তাকাতেই পারছে না। এদিকে মুরাদ মজা নিয়ে ব্যাপারটাটিকে খুব এনজয় করছে। তার শখের নারী তার বুকে শুয়ে আছে। এমন একটা সকাল দেখতে কোনো পুরুষটি না চাইবে। মুরাদ তার শরীরে অনুভব করতে পারছে তানহার প্রত্যেকটি কম্পন। শিহরণ মুরাদের শরীরেও হচ্ছে। মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে মুরাদের জন্য। হঠাৎ মুরাদের মনে হলো মুরাদের ভেতরে অনুভূতিগুলো জেগে উঠছে। অনুভূতিগুলো মুরাদকে জেগে ধরার আগে মুরাদ তানহার উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ এভাবে পরপুরুষের উপরে শুয়ে থাকবে? ওঠ। কণ্ঠটি শুনেই তানহা চট করে চোখ খুলল। এত কালকের সেই লোকটি। তানহা ভয়ে ভয়ে চোখ খুলে দেখলো হ্যাঁ, মুরাদ ভাইয়ের বুকেই শুয়ে আছে। ছি, একটা লজ্জার বিষয়। এমনিতেই তো ভাই তার উপরে বয়সে এত বড়, তার উপর বিবাহিত বাচ্চা আছে। লজ্জায় তানহার মরে যেতে ইচ্ছে করছে। তানহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি ভাইয়া, আসলে আমি দেখিনি, হুট করে কিসের সাথে লেগে যেন পড়ে গেলাম। কিন্তু এখনও তানহা মুরাদের বুক থেকে উঠছে না। মুরাদের অনুভূতি বিপদ সীমানার উপর দিয়ে যাচ্ছে। তাই তড়িঘড়ি করে বলল, ওঠ, নাহলে সারা সর্বনাশ হয়ে যাবে। পরে আমাকে দোষ দিতে পারবি না। তানহা ভাবলেও মুরাদ মনে হয় ওকে থ্রেট দিচ্ছে, তাই তাড়ামি করে বলল, কিসারের সর্বনাশ হবে শুনি? এসব কথার মধ্যে মুরাদের বুক থেকে উঠতে ভুলে গেল তানহা। মুরাদ পড়ে গেল মহা মুসিবতে। এই মেয়েকে এখন কে বুঝাবে কি সারে সর্বনাশ হবে? মুরাদ বলল, পরে বুঝিস, এখন ওঠ। আর এইভাবে ভালো লাগে পরপুরুষের বুকে শুয়ে থাকতে? কেউ এসে দেখলে কি হবে? তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। তানহা আর তাড়ামি না করে যেই উঠতে যাবে, ওঠার সময় হাত দিয়ে বুকে ভর দিয়ে উঠতে গিয়ে দেখলো মুরাদের গায়ে কোনো কাপড় চোপড় নেই। বুকের ঘন কালো লোমগুলো তানহার হাতের তালু স্পর্শ করছে। তানহা চোখ নিচে নামিয়ে দেখলো মুরাদ জাস্ট একটি ট্রাউজার পরা। তানহা তড়িঘড়ি করে মুরাদের বুক থেকে উঠেই বলল, দুঃখিত ভাইয়া, হুট করে আপনার রুমে চলে আসার জন্য আর একটু ভালোভাবে শুয়ে থাকবেন। বলে তানহা যেই চলে যাবে, পিছন থেকে মুরাদ বলে উঠল, এই দাঁড়া। তানহা দাঁড়িয়ে গেল। আমার ঘর আমি এভাবেই শুই, মন চাইলে ল্যাংটা হয়ে শোবো। ঘরে ঢুকে গিয়েছিস, অন্য কেউ থাকলে তো সুযোগে সদ্ব্যবহার করে দিত। আমি বলে বেঁচে গেলি। ছি, এসব কথা আমার সাথে কেন বলছেন আপনি? আমি না আপনার ছোট বোন হই? সকাল সকাল মুরাদ মেজাজ আর গরম করতে চাইল না, তাই তানহার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি ঘর থেকে বের হ। আর শোন, এইভাবে যখন তখন আমার বুকে এসে পড়বি না। ছোটবেলা থেকে অভ্যাস, যখন সময় পাস সুযোগ পাস এসে আমার বুকে পড়িস। আমি যদি তোর বুকে পড়তাম তাহলে কি করতে? চিৎকার করে তো বাড়ি উজাড় করে ফেলতে। মেয়ে মানুষ বলে আজ আমার সুযোগ নিয়ে গেলি, কেউ কিচ্ছু জানলো না। আমি আপনার সুযোগ নিলাম কি করে? তানহা অবাক হয়ে জানতে চাইল, এই যে কতক্ষণ আমার বুকে পরে পরে শুয়ে থেকে কেঁপে কেঁপে আমার ভেতরে কত কিছু জাগিয়ে তুললি। আমি যদি তোর বুকের উপর এতক্ষণ শুয়ে থাকতাম তখন কি করতে? কাছে এসে হালকা ঝুঁকে তানহার কানে কানে বলল কথাটি মুরাদ। তানহা কোনো রিয়াকশন দিবে ঠিক এই সময় মুনতাহা পাপা পাপা বলে মুরাদের কাছে চলে এসে মুরাদের
হাত ধরলো। হঠাৎ তানহার খেয়াল হলো মুরাদ শুধু তার বড় খালাতো ভাই না, বিবাহিত এক বাচ্চার বাপ। ছি তানহা, ছি! পড়লি এরকম একটা গুন্ডা মার্কা অর্ধবয়স্ক বুইরা বিবাহিত বাচ্চার বাপের বুকেই পড়লি। নিজেকে ধিক্কার জানাতে জানাতে ঘর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল তানহা। মুরাদ ঘাড় নামিয়ে চোখ ঘুরিয়ে দেখল মুনতাহার দিকে। মুরাদ ভুলেই যায় ওর একটি স্ত্রী এবং একটি বাচ্চা আছে দুনিয়ার জন্য, তাই চাইলেও দুনিয়া সম্মুখে সব কিছু করতে পারবে না। মুরাদ দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে তারপর নিচে হাঁটু ভেঙে বসে মুনতাহাকে বলল, আপনি কি জানেন আপনি রং টাইমে এন্ট্রি নিয়েছেন? মুনতাহা পাপার দিকে তাকিয়ে বলল, সরি পাপা, আমরা তো লুকোচুরি খেলছিলাম ফুপির সাথে। আপনাকে একটা সিক্রেট বলবো, যদি কাউকে না বলেন তাহলে আমি আপনাকে অনেক অনেক আদর করব, অনেক ভালোবাসবো। মুনতাহা ওর বাবার জন্য পাগল, ভালোবাসার জন্য সব কিছুই করতে পারে। এতটুকু ছোট্ট মাথায় ওর এই বুদ্ধটুকুই খেললো। বলল, হ্যাঁ, আমি কাউকে বলবো না, প্রিঙ্কি প্রমিস। মুরাদ এদিক ওদিক তাকিয়ে মুনতাহার কানে ফিসফিস করে বলল, তানহা আপনার ফুপি হয় না, আম্মি হয়। কিন্তু মা তো পার্লারে গেছে, আর ও তো আমার ফুপি, সবাই বলেছে। মুরাদ আবারও ফিসফিস করে বলল, মধুরিমা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা হয়, কিন্তু তানহা তোমার আম্মি। আম্মি কাকে বলে জানো? বাবার সবচাইতে প্রিয় যে, তাকে আম্মি বলে। মুনতাহা এবার ব্যাপারটা বুঝতে পারলো। বলল, ও, তাহলে আমি মাম্মি ডাকবো? এখন আম্মি ডাকবে না, যখন পাপার সাথে থাকবে তখন শুধু আম্মি ডাকবে। আর এটা পাপা মায়ের সিক্রেট। পিঙ্কি প্রমিস করেছ, যদি প্রমিস ভাঙো তাহলে পাপা অনেক কষ্ট পাবে। পাপা তোমার থেকে অনেক দূরে চলে যাবে, আর ভালোবাসবে না তোমাকে। মুনতাহা ভয় পেয়ে মুরাদকে জড়িয়ে ধরে বলল, না না, কাউকে বলবো না পাপা, কাছে থাকো, দূরে যেও না। মুরাদ এক দৃষ্টিতে মুনতাহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোল থেকে কোলে নিয়ে তারপর স্টাডি থেকে বেরিয়ে আসলো। মুনতাহাকে খাটে বসিয়ে বলল, তুমি এখানে বসে থাকো, পাপা এক্ষুনি যাবো, ওয়াশরুম থেকে রেডি হয়ে এক্ষুনি আসবো। বলে ওয়াশরুমের ভিতরে কাপড় নিয়ে চলে গেল। ঠিক 10 মিনিট পর মুরাদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একবার ড্রেস আপ করে বের হয়ে মুনতাহাকে কোলে নিয়ে ধীরে ধীরে ব্রেকফাস্টের জন্য নিচে নেমে এলো। মুরাদ এসে দেখলো ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে আছে। আজকে শুধু পার্থক্য এতটুকু, তানহা এবং খালামণিও আছে। প্রথমেই খালামণিকে বলল, আসসালামু আলাইকুম খালা, কেমন আছো? খালামণি সবসময় মুরাদের উপরে ইমপ্রেস, আজকেও হলো। কত ভদ্র ছেলে, আসসালামু আলাইকুম দিয়ে কথা বলে, আর মেয়ে আর বাপ কিনা বলে ছেলেটা গুন্ডা। তানহা ভিতরে ভিতরে ভেঙচি কাটলো। ভিতরে এক রূপ আর বাইরে মানুষকে দেখায় আরেক রূপ। অরিজিনাল রূপ তো তানহাই জানে। তারপর মুরাদের কোলে মুনতাহাকে দেখে চোখ দুটো একটু সরু হলেও তানহার ভাবলো বেচারা বাচ্চাটা জানেই না বাবার আসল রূপ। মধুরিমার কথা ভেবেও আফসোস করলো তানহা। মুরাদ আর চোখে মুনতাহার এই মনে মনে কথাগুলো দেখছে এবং বুঝতে পারছে ভিতরে ভিতরে ওরই কুষ্টি উদ্ধার করছে, তার উপরে আবার মুনতাহা কোলে। কিন্তু কিছু করার নেই, তানহাকে এগুলো মেনে নিয়ে ওর সাথে সংসার করতে হবে ভাবলো মুরাদ। এই মুহূর্তে কোনো কিছু বোঝানোর বা ভুল সংশোধন করার সুযোগ মুরাদের নেই, তাই তানহাকে এসব কিছু মেনে নিয়ে আসতে হবে। মন চাইলেও সংসার করতে হবে, না চাইলেও। কিছু কাজ বাকি, তাই ফ্রি করুন ম্যাডাম। যেদিন নাটাই টানবো ঘড়ি সোজা আমার ছাদে। চাচা মুবাশির কামালের দিকে তাকিয়ে মুরাদ বলল, চাচা খাওয়ার পরে আজকে কফি আপনার স্টাডিতে। চাচা মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এদিকে মধুরিমা পার্লার থেকে ফিরে এসে দেখলো সবাই ব্রেকফাস্ট টেবিলে। ঘুরে এসে মুরাদের পাশে চেয়ারটা টেনে বসবে, ঠিক এমন সময় মুরাদ মুনতাহাকে সেই চেয়ারে বসিয়ে দিল। মধুরিমা আরেকবার অপমানিত হলো সবার সামনে, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে মেয়েকে আদর করে অন্য একটি চেয়ার টেনে বসে পড়লো। তানহা আর চোখে খেয়াল করলো সব। মধুরিমার দিকে তাকিয়ে দেখলো কত সুন্দরী বউ, অথচ কেমন বিহেভিয়ার। 6টা বছর বউ ছেড়ে বিদেশে কাটালো, হয়তো সেখানেও কোনো না কোনো মানুষ আছে। বড়লোক রাজনীতিবিদের আবার নেশা থাকে, বিভিন্ন জায়গায় দেশে দেশে রক্ষিতা পালার, হয়তো মুরাদ ভাইয়েরও রক্ষিতা আছে, না হলে এত সুন্দর বউ রেখে থাকে কিভাবে বিদেশে। এসব কথা ভাবার সময় মুনতাহার মুখ এঁকে বেঁকে যাচ্ছিল। মুরাদ আর চোখে এসব খেয়াল করছে এবং তানহার মুখ দেখে বুঝতে পারছে তানহা নিশ্চিত মুরাদকে নিয়ে কোনো আলতু ফালতু চিন্তা ভাবনা করছে। এমন সময় তানহার মা তারমিম শেখ বলে উঠল, মুরাদ, আমরা তো 2 দিন থাকবো ঠিক আছে, কিন্তু তুই কিন্তু আমাদের বাসায় আসবি। কত বছর হলো যাস না আমাদের বাড়িতে বল তো?
গিয়ে খালার বাড়িতে 2 দিন থেকে আসবি। মুরাদ মুখ ফসকেই বলে ফেলল, ওই বাড়িতে গেলে হয়তো কারো কারো শরীরে কাঁটা দিয়ে উঠবে। খালা, এর চেয়ে বরং তুমি মাঝে মধ্যে এসো তোমার বিচ্ছু মেয়েকে নিয়ে। আর একদিন তো যাবো অবশ্যই, যেতে তো হবে। বিচ্ছু মেয়ে কথাটি শুনে তানহার নাকে মুখে কাশি উঠে গেল। মুরাদ তড়িঘড়ি করে এক গ্লাস পানি তানহার সামনে এগিয়ে দিয়ে বলল, খা। খাবার খাওয়ার সময় মুখ আঁকাবাঁকা করে রাজ্যের চিন্তা করলে খাবার নাকি মুখে উঠবে। কথাটি শুনে মধুরিমা চট করে তাকালো মুরাদের দিকে। মুরাদ কখন খেয়াল করলো তানহা খাবারের সময় মুখ আগাবাঁকা করেছে? এত খেয়াল করার সময় কিভাবে হলো মুরাদের? মুরাদ তো কারোর দিকে এইভাবে খেয়াল করে না। এত সুন্দরী বউ ঘরে, সেই বউকে কখনো চেয়ে দেখে না। তাহলে এই বাচ্চা একটা মেয়ে তানহা ওর এত কিছু কেন খেয়াল করছে মুরাদ? ভাবতে লাগলো মধুরিমা। এর মধ্যেই হঠাৎ মীরা বলে উঠল, খাওয়া দাওয়া শেষ করে চল তানহা, তোকে ঘুরতে নিয়ে যাব, মুনতাহাও যাবে। কথাটি শুনে মুরাদের যেন রক্ত গরম হয়ে গেল। চট করে তাকালো মীরাবের দিকে, তারপর বলল, আর যেতে পারবি না আমার সাথে, তোর একটু বাইরে যেতে হবে, কাজ আছে। কখন ভাইয়া? তুমি তো আগে থেকেই কিছু জানাওনি, আমরা তো প্ল্যান করে ফেলেছি। পৃথিবীতে কোনো কিছু নিশ্চিত নয়, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। আমার এই মুহূর্তে তোকে লাগবে, তাই আমরা একটু পরেই বের হব। চাচার সাথে কথা বলে শেষ করে দ্বিতীয়বার যেন বলতে না হয়। কোনো কথা রিপিট করা আমার পছন্দ না। মীরা, মুনতাহা ও তানহার মন খারাপ হয়ে গেল। তানহা আর চোখে ঘুরে ঘুরে তাকালো মুরাদের দিকে। মনে মনে ভাবলো, এই লোকটা আসলেই একটা গুন্ডা। দ্বিতীয়বার কোনো কথা বলা পছন্দ না আমার, ঢং। হ্যাঁ, একেবারে আপনার কোন কথা শুনবো না আমি কোনোদিনও। মনে মনে বলল তানহা। মুরাদ খাওয়া দাওয়া শেষ করে তানহার দিকে তাকিয়ে বলল, 2 কাপ কফি চাচার রুমে নিয়ে আয়। তানহা সহ বাকি সবাই অবাক হয়ে গেল। মধুরিমা অবাক হয়ে গেল। তানহা এই বাড়িতে অনেক বছর পর পর আসে, ও কিভাবে বুঝবে কোথায় কফি কোথায় কি? তাই মুরাদের মা সুলতানা বলল, তানহা তো জানে না কোথায় কফি, কিভাবে বানাতে হবে ও পারবে? তোরা যা, আমি পাঠিয়ে দিচ্ছি। জানে না, জানবে, জানতে হবে। যা, 2 কাপ কফি আর আমারটা চিনি কম। তানহা সবার সামনে কথা অমান্য করতে পারল না, তাই বলল, জি ভাইয়া, আসছি। মুরাদ এবং চাচা মুবাশির কামাল স্টাডি রুমে মুখোমুখি বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। দরজায় নক করার শব্দ হলো। মুরাদ বলল, কামিন। তানহা কাঁপা কাঁপা হাতে জীবনে এই প্রথম কারোর জন্য কফি নিয়ে এসেছে, তাও বাঘের গুহায় ঢুকেছে, যাকে দেখলেই কেমন কেমন জানি লাগে তানহার। মুরাদ আর চোখে খেয়াল করছে তানহার ধীরে ধীরে কফি নিয়ে আসা। তারপর সামনে আসতেই বলল, কফি রেখে বাইরে যা, দরজা লাগিয়ে যাস। তানহা জি ভাইয়া বলে দরজা লাগিয়ে বাইরে চলে গেল। মুরাদ আর চোখে তানহার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, এই মেয়েরা তো ভাইয়া ভাইয়া ডাকার সহ্য হচ্ছে না। ফাঁকা দুটো কাটতে হবে, বোঝাতে হবে যাকে ভাইয়া ভাইয়া বলে রুম কাঁপাচ্ছ, তার সাথে কদিন পর বেড কাঁপাবে। ভাবনা চিন্তা শেষ করে চাচার দিকে তাকিয়ে বলল, 5 মাস পর ইলেকশন, কি চিন্তা করেছেন? মনে আছে তো আপনার সাথে আমার 6 বছর আগে কী কথা হয়েছিল? চাচা মুবাশির কামাল চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। সামনের বার নির্বাচনে আপনি দাঁড়াবেন না, আপনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন এবং সেখানে বলবেন সামনে নমিনেশন আমি দেব। চাচা মুবাশির কামাল বললেন, দলের সবাই যদি মেনে না নেয় আর একটা টার্ম যদি... আর কিছু বলে শেষ করতে পারল না মুবাশির কামাল। তার আগেই মুরা বলে উঠল, দলের কে মানবে কে মানবে না সেগুলো দেখার দায়িত্ব আমার। আপনি শুধু যেয়ে বলবেন আপনি রাজনীতি থেকে ইস্তফা দিচ্ছেন, পরবর্তী নমিনেশনের জন্য আপনি আমার নাম বলবেন। নিশ্চয় বলে জাননি 6 বছর আগে আপনার সাথে আমার এমন চুক্তি হয়েছিল, আর না হলে আমাকে বাধ্য হতে হবে এমন কিছু করতে যা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনি আমার চাচা, শত হলে রক্তের সম্পর্ক। আপনার সাথে আমি এতদূর বৈরিত সম্পর্ক নিয়ে যেতে চাই না। দৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠে কথাগুলো বলল মুরাদ। চাচা বুঝতে পারল মুরাদকে টলানো এত সহজ হবে না। গতবার বিভিন্নভাবে মুরাদকে টলিয়ে কিছু ব্ল্যাকমেল করেছিল, বাবার কথা মানতেই বাধ্য হয়েছিল মুরাদ। কিন্তু এবারে মুরাদ আর আগের মুরাদ এক নয়। কিন্তু ক্ষমতার লোভ কে ছাড়তে চায়? কে ছাড়তে পারে? চাচা মুবাশির কামালও ছাড়তে পারছে না। উনি মনে মনে বিভিন্নভাবে চিন্তা করতে লাগলেন কীভাবে মুরাদকে পিছু হটানো যায়। এই মুহূর্তে মুরাদকে কিছু বলে খ্যাপানো ঠিক হবে না। দলের সবাইকে এর বিপক্ষে ভড়কিয়ে দিতে হবে। দলে যারা সিনিয়র আছেন তারা যদি মুরাদকে মেনে না নেয় তাহলে সেক্ষেত্রে মুরাদ কিছুই করতে পারবে না।
আর তাছাড়া মধুরিমার ভবিষ্যতের জন্য হলেও মুবাশির কামালের নিজের এমপি পদ ধরে রাখতে হবে। না হলে এখনই মেয়ের সাথে মুরাদের যে সম্পর্ক, বাবার যদি ক্ষমতা বা কোনো কিছুর চাহিদা মুরাদের না থাকে, সেই ক্ষেত্রে মেয়ের ভবিষ্যৎ কী হবে উনি ভেবে কুল পাচ্ছে না। তাই মুরাদের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আগামীকাল পার্টি অফিসে এসো, সবার সামনে কথা তুলবো, সেখানে সিদ্ধান্ত হবে। চাচার উত্তর কী হবে সেটা আগে থেকেই জানতো মুরাদ, এবং কি করতে হবে তাও মুরাদের জানা আছে। চাচার পছন্দের লোকজন যারা আছে সবার ডাটা কালেক্ট করা আছে মুরাদের কাছে। তাই মিটিংয়ে কে কী বলবে বা না বলবে তার ওপরে ভিত্তি করে মুরাদ সিদ্ধান্ত নেবে তাকে কিভাবে উত্তর দিতে হবে। যে আমার বাবার ছিল তার লিগেলি আমার হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমার বাবাকে বিভিন্ন কিছু বুঝিয়ে নিয়েছেন। কিন্তু আই এম ব্যাক। এখন যা আমার তা আমি ফেরত চাই। এই বিজনেস, এই ব্যবসা বাণিজ্য, রাজনীতি, এই নেম ফেম সব কিছু আমার বাবার তৈরি করা। এখানে আপনার কোনো অবদান ছিল না, শুধুমাত্র ওনার ছোট ভাই হওয়া ছাড়া। অনেক বড় মূল্য দিতে হয়েছে মোস্তফা মনোয়ারের ছেলে হয়ে। এবারে ছেলে হওয়ার দায়িত্ব পালন করেছে, এবার অধিকার বুঝে নেওয়ার পালা। মনে মনে বলল মুরাদ। কথা শেষ করে স্টাডি থেকে বের হয়ে মুরাদ ডাইনিং রুমে এসে দেখল মীরা, মুনতাহা, মধুরিমা, তানহা ড্রয়িং রুমে বসে কথা বলছে। মুরাদের কেন যেন মেজাজ অনেক গরম হলো। নিজের রুমে উপরে যাওয়ার আগে পিছনে ঘুরে একবার তাকালো, তারপর ঘুরে এসে মুনতাহাকে কোলে নিয়ে কিছুক্ষণ বসলো। তানহা খেয়াল করছে হঠাৎ করে বাঘ উপরে যেতে নিয়ে আবার ফিরত আসলো কেন। মধুরিমা অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু কারোর সামনে কিছু জিজ্ঞেস করতে পারছে না। মান সম্মানে প্রশ্ন, কখন কার সামনে কি করে ফেলে বিশ্বাস নেই। মুরাদ মুনতাহার কানে কানে বলল, চলো, তুমি আমি আম্মাকে নিয়ে ঘুরতে যাব। মীরাব চাচুকে সাথে নিয়ে তুমি কান্না করো ঘুরতে যাব বলে, কিন্তু কাউকে বলবে না আমি বলেছি, কেমন? তুমি তো লক্ষ্মী বাবু। মুনতাহা যেহেতু মুরাদকে অনেক ভালোবাসে তাই সাথে সাথে কান্না করে দিল। বলল,